এডিবি শীর্ষ 10 প্রকল্পে বরাদ্দ কমছে 12,000 কোটি টাকা। বাড়তি অর্থ পেয়েছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে, M81 এ বড় কাটছাঁট। নির্বাচনে বিএনপির একমাত্র শতকোটিপতি ব্যবসায়ী প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু 50 কোটির পারিবারিক সম্পদ নিয়ে লড়ছেন অন্তত অর্ধ ডজন। স্বাগত 71 বিজনেসের সাথে আছি আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ সংকটে এডিপির শীর্ষ 10 প্রকল্পে বরাদ্দ কমছে 12,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি 91% কাটছাঁট করা হয়েছে M81 প্রকল্পে। যদিও এক্ষেত্রে জাইকার সাথে দর কষাকষি না হওয়াকেও দায়ী করা হচ্ছে, তবে এমন দুর্দিনেও কপাল খুলেছে আশুলিয়া এক্সপ্রেসওয়ের, যেখানে বরাদ্দ বাড়ছে 34%। বিশ্লেষকরা মনে করেন বরাদ্দ সমন্বয়ের চেয়ে বরং নজর দিতে হবে সময় মতো গুণগত বাস্তবায়নে। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। আশুলিয়া থেকে কুতুবখালী পর্যন্ত নির্মিত এই উড়াল সড়ক রাজধানী ও আশপাশের যানজট কমাতে রাখবে বড় ভূমিকা। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থায়ও আনবে ইতিবাচক পরিবর্তন। প্রায় 28,000 কোটি টাকার এই প্রকল্প দ্রুত শেষ করতে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় 3,034 কোটির উপরে। তবে সংকটকালে কপাল খুলেছে প্রকল্পটির, কারণ এক লাফে 34% বাড়িয়ে বরাদ্দ উঠেছে প্রায় 4,500 কোটি টাকায়। তবে আশুলিয়া ফ্লাইওভারের বরাদ্দ বেশি পেলেও কপাল পড়েছে মেট্রোরেল 1-এর। জাইকার সাথে হিসাব নিকাশ না মেলায় 8,500 কোটি টাকার বরাদ্দ 91% কমিয়ে নামানো হয় মাত্র 801 কোটিতে। এছাড়া মেট্রোরেল 6-এর বরাদ্দ সংশোধনীতে কমানো হয়েছে 350 কোটি। এটা যে অর্থের সংকটের কারণে সমস্যা হচ্ছে, তার থেকেও বেশি হলো যে বাস্তবায়নের শ্লথ গতি, এবং সেটার কারণে এটাকে রিভাইজ করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রাক্কলিত যে সুফলটা পাওয়ার কথা সেটাও বিলম্বিত হচ্ছে। সুতরাং এই যে সাধারণ আমাদের একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে যে আমরা প্রাক্কলন করি, তারপরে দেখা যায় যে শ্লথ বাস্তবায়ন হচ্ছে, রিভাইজ করে তারপর ওই অর্থ বছরের টাকা আমরা কম খরচ করতে হচ্ছে, এইগুলো থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। অর্থ সংকটের কারণে এবার বড় আঘাত এসেছে শীর্ষ 10 প্রকল্পে। পরিকল্পনা কমিশনের হিসাবে সব মিলিয়ে যেখানে বরাদ্দ ছিল প্রায় 34,000 কোটি টাকা, সংশোধনীর পর যা নামছে 21,700 কোটির নিচে। যে তালিকায় আছে বিমানবন্দরের 3য় টার্মিনাল, মাতারবাড়ি সহ গুরুত্বপূর্ণ প্রকল্প। অনেক মেগা প্রজেক্ট আছে, আসলে সেগুলো আইদার অতি মূল্যায়িত অথবা খুব বেশি ইকোনমিক রিটার্নস নাই সেগুলো। যেমন কর্ণফুলী টানেল, এটা হয়তো প্রয়োজনের অনেক আগে চলে আসছে, এই মুহূর্তে আগামী 2-4 বছরে 5 বছরে এগুলার খুব বেশি ইকোনমিক ইউটিলাইজেশন বা রিটার্ন নাই। তো এরকমই হয়তো অনেক বেশি কিছু মেগা প্রকল্প পাইপলাইনেও আছে, সেখান থেকে যে কমিয়েছে সেই ধরনের মেগা প্রজেক্টস থেকে হয়তো কমিয়েছে যেখানে ইকোনমিক রিটার্ন কম অথবা ফিজিবিলিটি বা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অনুযায়ী এগুলো অতি মূল্যে বাস্তবায়িত হচ্ছে। চলতি অর্থ বছরের এডিপি থেকে 30,000 কোটি টাকা কমিয়ে নামানো হয়েছে 2 লাখ কোটিতে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। এবারে নির্বাচনে একমাত্র শতকোটিপতি প্রার্থী বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। এছাড়া বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সম্পদও শতকোটি ছুঁই। দলটিতে আছেন আরও অন্তত অর্ধ ডজন প্রার্থী, যাদের পারিবারিক সম্পদ 50 কোটি টাকার উপরে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য মিলেছে। রুহুল আমিনের রিপোর্ট। সংসদে ব্যবসায়ীদের অংশগ্রহণ স্বার্থের দ্বন্দ্ব নাকি গণতন্ত্রের উৎকর্ষতা, এমন বিতর্ক বহুদিনের। তবে বাস্তবতা হলো রাজনীতির নিয়ন্ত্রণ এখনও পুঁজিপতিদের হাতেই। আর এই বৈশ্বিক চর্চা এখন স্পষ্টভাবেই ভর করেছে বাংলাদেশের ওপর। এবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু জড়িত বিএনপির রাজনীতির সঙ্গে। আসছে নির্বাচনে যিনি লড়বেন ফেনী 3 আসনে। হলফনামা অনুযায়ী তার সম্পদ 117 কোটি টাকা, আর বছরে আয় কোটি টাকার বেশি। তবে স্ত্রী নাসরিন আউয়াল ও 2 পুত্রের সম্পদ যোগ করলে আউয়াল পরিবারের সম্পদ 266 কোটি টাকা। বিএনপির অতি পরিচিত মুখ মির্জা আব্বাসের পেশা ও ব্যবসা। সম্পদের পরিমাণ 53 কোটির বেশি, বছরে আয় 9 কোটি। আর স্ত্রী পুত্র কন্যার 94 কোটি টাকার সম্পদ যোগ করলে মির্জা পরিবারও 100 কোটির ঘরে। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন রাইজিং গ্রুপের এমডি ও বিজিএমইএ সভাপতি
মাহমুদ হাসান খান। হলফনামায় যিনি সম্পদ দেখিয়েছেন 83 কোটি টাকার ওপরে, আর বছরে আয় 4.5 কোটি টাকা। তবে স্ত্রী নার্গিস আক্তারের সম্পদ যোগ করলে তিনিও আছেন শতকোটিপতি ব্যবসায়ী পরিবারের তালিকায়। কক্সবাজার 1 আসনের প্রার্থী ও পরিচিত মুখ সালাউদ্দিন আহমেদ নিজেই 18.5 কোটি টাকার মালিক, বছরে আয় 6.5 কোটি, আর স্ত্রী ও এক পুত্রের আছে প্রায় 32 কোটি টাকার সম্পদ। ফলে তারও পারিবারিক সম্পদ 50 কোটির বেশি। আরেক আলোচিত মুখ আমানুল্লাহ আমানের সম্পদ 7 কোটির বেশি, বছরে আয় 52 লাখ টাকা। তবে স্ত্রী ও 2 কন্যা আরও বিত্তশালী, তাদের আছে প্রায় 44 কোটি টাকা। অর্থাৎ আমান পরিবারের সম্পদও 50 কোটির বেশি। অতটা পরিচিত না হলেও ময়মনসিংহ 11 আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদের সম্পদের পরিমাণ 85 কোটি টাকা। এছাড়া চাঁদপুর 2 আসনের প্রার্থী জালালউদ্দিন একাই 65 কোটি ও চট্টগ্রামের আলোচিত গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ 18 কোটি টাকার উপরে। যদিও দ্বিগুণের বেশি সম্পদ আছে স্ত্রী ও 2 পুত্রের, আর এই 3 পরিবারই আছে অর্ধশত কোটিপতির তালিকায়। রুহুল আমিন, 71, ঢাকা। দর্শক, অর্থনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে গবেষণা সংস্থা PRI সেমিনারের আয়োজন করেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। We can achieve in the medium term, at least 3 to 4 years down the road. And the link between politics and economics are probably at quite a high level that we haven't seen before. So there is a lot of uncertainty about what's going to happen in 2026. At the end of the year, if we feel that the private sector is more or less comfortable with the development of what has happened, and the reforms that the previous government took is on the right track in terms of implementation, and the reforms that the government could not do are also taken into consideration, and we can see a positive trend. Maybe we can end the 2026 on a positive note, and that might set the stage for future growth. But there are several like issues. For example, 2025 was good for us in terms of the external stability, but we have also seen very recently some slowdown in exports, so which is a bit concerning. We hope we will be able to get over this. And in terms of economic diversification, so in 2026 we will have the LDC graduation, and but we haven't seen much of an progress in terms of economic diversification. We are still very much dependent on RMG in terms of exports. And the other factor we should also now maybe start to look at in terms of remittances, which has been one of the major sources for our foreign earnings. We also haven't seen much of a diversification there. So we're increasingly more dependent on our migration to Saudi Arabia. I think in 2025, about 70% of the people went to Saudi and the other areas and the other countries where we used to export a lot of people, for example, Malaysia, UAE, and Oman. Those countries, we are not doing well. So we are very much dependent on RMG on one hand, on exports to Saudi Arabia in terms of migration and remittances. So if one of these pillars get affected, that might also affect our external stability as well, which we kind of achieved in 2025, but we don't want to lose it in 2026. And on the fiscal side, দর্শক, অর্থনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে গবেষণা সংস্থা PRI সেমিনারে আয়োজন করেছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ হলো অপেক্ষা। নির্বাচনী ডামাডোল ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের মধ্যেই পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার পূর্বাঞ্চলে মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবার মেলায় কমেছে স্টল। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে। রাকিব হোসেনের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনও ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন প্রদর্শনী কেন্দ্রে। ছুটির দিনে মেলা শুরু হলেও খুব একটা চাপ ছিল না দর্শনার্থীদের। শেষ হয়নি ফটক স্টল সাজানোর কাজও। একদিকে নির্বাচন, অন্যদিকে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এসব বিবেচনা করে মেলায় আসেন অনেকে। নিরাপত্তা নিয়ে সন্তোষ জানান তারা। এবার ঢাকা থেকে দর্শনার্থী নিতে প্রতিদিন চলাচল করবে বিআরটিসির 2 শতাধিক শাটল বাস। আর দিনে 5 লাখ দর্শনার্থীকে ই-টিকিট প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বোচ্চ
প্রস্তুতি নিয়েছি যাতে করে ক্রাউড যেটাই হয় কারো যেন কোনো সমস্যা না হয়। আমরা কিন্তু এক্সাইটেড থাকি যে কবে মেলাটা শুরু হবে, কবে হবে। ফ্যামিলি নিয়ে আসতে গেলে 100% সেফটি সিকিউরিটিতেই তারা এসে মেলা উপভোগ করতে পারবে। মেলায় এবার স্টল 327টি, যা গত বছরের তুলনায় কম। পণ্যের পসরা সাজিয়েছেন ভারত, পাকিস্তান সহ 6টি দেশের উদ্যোক্তারাও। কাপড়, ব্যাগ সহ নানা ধরনের পণ্য মিলছে এসব স্টলে। শুধু সেলসটা তো মেন বিষয় না, এক্সপোর্টের কিছু টার্গেট থাকে, কিছু অর্ডার কালেকশনের কিছু টার্গেট থাকে। তো যখন আমার প্রোডাক্ট এবং সম্পূর্ণ জিনিসগুলো তারা ফিজিক্যালি দেখে, তখন তারা আমাদের সাথে কাজ করতে সাহস পায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, মেলার মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ। এজন্য বিনিয়োগকারীদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে। ইউরোপিয়ান ইউনিয়নে যাতে করে আমাদের বাজারে প্রবেশাধিকার, বিশেষ করে শুল্কমুক্ত প্রবেশাধিকার আমরা অক্ষত রাখতে পারি, সেজন্য তাদের সাথে আমরা এখানে পার্টনারশিপ এগ্রিমেন্ট করার প্রচেষ্টা নিয়েছি। অনুষ্ঠানে পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বছরে এক বা একাধিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।